নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত কিসমত। গল্পটি নেওয়া হয়েছে লেখকের কিশোর ভৌতিক সমগ্র এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প কিসমত। ছোট ভাই সুরেশ শয্যাগত হয়ে পড়েছে। অসুখটা ব্লাড প্রেশার। সুখেন্দুর সাথে পরামর্শ করতে গিয়েছি। সে আমার বন্ধু আর বিখ্যাত ডাক্তার। সুখেন্দুর দেখা পেলুম তার ডিসপেন্সারিতে। সে মন দিয়ে সুরেশের রোগের সব লক্ষণ শুনে বলল, না ভয়ের কোনো কারণ নেই। আজ আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, কাল না হয় গিয়ে দেখে আসবো যে রোগী কেমন আছে। সে কাগজ কলম নিয়ে ব্যবস্থাপত্র লিখবার উদ্যোগ করছে, এমন সময় ঘরের ভেতর প্রবেশ করল এক অদ্ভুত মূর্তি। আগন্তুক একজন নারী, কিন্তু এমন তার চেহারা যে দেখলেই শিউরে উঠতে হয়। প্রথমেই যেটা নজরে পড়ে সেটা হলো তার দেহের শীর্ণতা এবং দীর্ঘতা। সে এতটাই রোগা যে তার হাড় কখানা কেবল চামড়া দিয়ে ঢাকা আছে বললেই হয়। আর অধিকাংশ পুরুষের চেয়ে সে মাথায় বেশ খানিকটা উঁচু। তার বয়সও আন্দাজ করা সহজ নয়। 30 হতে পারে, আবার 50। পায়ে জুতো আছে বটে, কিন্তু তার বেশভূষা আধুনিক নারীর মতো নয়। তারপরেই আমার দৃষ্টি আকর্ষণ করল তার ভয়াবহ গায়ের রং। তা একেবারে মৃতদেহের মতো পাণ্ডুর আর রক্তহীন। অন্ততপক্ষে 2 দিনের বাসি মরার রং হয় এমন ধারাই। আমি অবশ্য কখনো 2 দিনের বাসি মরা দেখিনি, কিন্তু তাও কেন জানি না ওই কথাটাই আমার মনে হলো। সুখেন্দুরও মুখে চোখে বিস্ময়ের ভাব ফুটে উঠল। নারী অতি ক্ষীণ আর অস্পষ্ট স্বরে বলল, আমি ডাক্তার বসুর কাছে এসেছি। সুখেন্দু বলল, আগে আমি ডাক্তার এস বসু, বসুন। তা আপনার কি কোনো রকম অসুখ করেছে? নারীটি কিন্তু বসল না। দাঁড়িয়ে দাঁড়িয়েই সে বলল, আগে হ্যাঁ। তা অসুখটা কি? সেটা জানবার জন্যই তো আশা। স্বর ক্ষীণ হলেও তার মধ্যে পাওয়া গেল যেন একটা ব্যঙ্গের আভাস। সুখেন্দু উঠে দাঁড়িয়ে একটা পাশের ঘরের দরজা ঠেলতে ঠেলতে বলল, বেশ, আমার সাথে আসুন। নারীও তার পেছনে পেছনে চলল। আর পাশের ঘরে প্রবেশ করার আগেই হঠাৎ সে আমার দিকে একটা দৃষ্টি নিক্ষেপ করল। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি দেখলাম যেন যেন 2 মাছের চোখ, সম্পূর্ণ ভাবহীন 2 মরা মাছের চোখ। খানিকক্ষণ পরে ডাক্তার ও রোগিণী দুজনেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো। সুখেন্দু টেবিলের ধারে বসে কলম হাতে নিয়ে জিজ্ঞাসা করল, আপনার নাম? আমোদিনী দেবী। প্রেসক্রিপশন লিখে দিয়ে সুখেন্দু বলল, এখানে 2 বড়ি লিখে দিলুম, ব্যবহার করে কেমন আছেন তা জানাবেন, কেমন? ভিজিটের টাকাটা টেবিলের ওপরে রেখে প্রেসক্রিপশন নিয়ে রোগিণী দরজার দিকে অগ্রসর হল, কিন্তু বাইরে যাওয়ার আগে হঠাৎ থেমে ফিরে আমার দিকে আর একবার তাকিয়ে গেল। আমি আবার দেখলুম সেই সম্পূর্ণ মৃত মাছের 2 চোখ। মনের অস্বস্তি মনে চেপেই সুখেন্দুকে জিজ্ঞাসা করলুম, ভাই সুখেন্দু, বলছি ওনার কি অসুখ হয়েছে?
অ্যানিমিয়া, মানে একেবারে মারাত্মক রকমের অ্যানিমিয়া। ও যে কি করে বেঁচে আছে তাই আমি বুঝতে পারলাম না। বাড়ির দিকে ফিরছি। গাড়ির ভেতরে বসেই দেখতে পেলুম রাস্তার ফুটপাতের ওপর দাঁড়িয়ে আমার বাড়ির বৈঠকখানার জানালার দিকে তাকিয়ে একটা নারী মূর্তি, যেমন রোগা তেমনই ঠ্যাঙা তার চেহারা। গাড়ির শব্দে চমকে ফিরে একবার চেয়ে দেখে মূর্তিটা হন হন করে চলে গেল। তাকে দূর থেকে চিনতে পারলাম না বটে, কিন্তু কেন জানি না আবার আমার মনে পড়ে গেল সুখেন্দুর ডিসপেন্সারির সেই অদ্ভুত রোগিণীটির কথা। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার বাড়ির বৈঠকখানার দিকে তাকিয়ে মূর্তিটা কি দেখবার চেষ্টা করছিল তা অনেক ভেবেও আমি বুঝতে পারলাম না। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকতেই সেটা বুঝতে আমার একটুও দেরি লাগল না। বৈঠকখানার মধ্যে বাড়ির সব লোক এসে জড়ো হয়েছে, সকলেরই মুখ ম্লান। তবে তবে কি কোনো অঘটন ঘটল? ভিড় সরিয়ে আমি ভেতরে ঢুকলুম। একখানা ইজি চেয়ারের ওপর চিত হয়ে পড়ে আছে আমার আমার ছোট ভাই সুরেশের চৈতন্যহীন দেহ। তার হাত দুটো আড়ষ্ট হয়ে আছে, আর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। সেই দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে রাস্তার ধারের সেই জানলার দিকে, আর তার মধ্যে ফুটে উঠেছে এক প্রচণ্ড আতঙ্কের ভাব। কিন্তু কেন? জানলার ওপারে কি বা কাকে দেখে সুরেশ এতটা ভয় পেয়েছিল? তক্ষুনি ডাক্তার ডেকে আনা হলো। তিনি পরীক্ষা করে বললেন আর নাকি কোনো আশা নেই। রোগীর হঠাৎ মৃত্যু হয়েছে অত্যাধিক রক্তের চাপে। মৃতদেহ নিয়ে এসেছি নিমতলা শ্মশান ঘাটে। দাউ দাউ করে জ্বলে উঠেছে চিতার আগুন। বড় নিষ্ঠুর ওই চিতা। মানুষ যাদের ভালোবাসে তাদেরই গ্রাস করা ওর ধর্ম। সংসারে আপন বলতে ছিল কেবল আমার এই ভাইটা, সেও আমাকে ফেলে রেখে চলে গেল। এই দুনিয়ায় আজ আমি সম্পূর্ণ একা। চিতার কাছে উবু হয়ে বসে গালে হাত দিয়ে এই সমস্ত কথা ভাবছি। আচমকা চোখ তুলেই আমার ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠল। খানিক তফাতে একদল কৌতূহলী লোকেদের মাঝখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে এক সুদীর্ঘ কঙ্কালসার নারী মূর্তি। সেই রোগিণীটি মরা মাছের মতো দুটো নিষ্পলক ট্যাপ ট্যাপে চোখ নিয়ে সে তাকিয়েছিল আমার দিকেই। আমার সর্বাঙ্গে যেন উত্তপ্ত বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। কিন্তু এক লাফে দাঁড়িয়ে উঠতেই দেখি সেখান থেকে অদৃশ্য হয়েছে সেই রহস্যময়ী নারী মূর্তিটি। প্রায় 1 বছর কেটে গিয়েছে। না, মানুষ কিছুতেই একা থাকতে পারে না। একটি কুকুর পুষেছি, সে আমার অষ্টপ্রহরের সঙ্গী। নাম রেখেছি তার রোভার। সে মানুষ হলেও বোধহয় তাকে এত বেশি ভালোবাসতে পারতুম না। সেদিন বিকেলবেলা গড়ের মাঠে বেড়াতে গিয়ে কার্জন পার্কের একটা বেঞ্চির ওপর বসে একটু বিশ্রাম করছিলুম। রোভার আপন মনে ঘাস জমির এখানে ওখানে খেলা করে বেড়াচ্ছিল। তারপরেই সে ছুটতে ছুটতে চলে গেল আমার পেছন দিককার একটা ঝোপের ওপাশে। মিনিট খানেক পরেই সে ক্রুদ্ধ স্বরে ঘেউ ঘেউ শব্দ করে উঠল এবং পর মুহূর্তেই শুনল তার সেই আর্ত চিৎকার।
আমি তাড়াতাড়ি উঠে ঝোপের ওধারে ছুটে গেলুম। প্রথমটায় আমি রোভারকে দেখতে পেলাম না, কিন্তু পর মুহূর্তেই দেখলুম একটা নারী মূর্তি উবু হয়ে মাঠের ওপর বসে কি যেন লক্ষ্য করছে। আমার পায়ের শব্দে চমকে গিয়ে সে সোজা হয়ে উঠে দাঁড়ালো এবং হন্তদন্ত করে দ্রুত পদে সেখান থেকে সরে পড়ল। দেখা মাত্রই তাকে চিনলুম। সে সেই দীর্ঘ কৃশ নারী মূর্তিটি, যার চোখ দুটো মরা মাছের মতো বিস্ফারিত আর ভাবহীন। সে যেখানে উবু হয়ে বসেছিল সেখানে আড়ষ্ট হয়ে মুখ থুবড়ে পড়ে আছে রোভারের মৃতদেহ। দৌড়ে তার কাছে গিয়ে দেখলুম আমার বলবান স্বাস্থ্যবান সুবৃহৎ কুকুরটা আচমকা মারা পড়ল কি করে। হঠাৎই খিলখিল করে শুকনো হাসি শুনেই মুখ তুলে দেখি খানিক তফাতেই দাঁড়িয়ে আছে সেই বিভৎস রোগিনী। ক্ষীণ অথচ ক্ষণক্ষণে গলায় সে বলে উঠল, আবার আমাদের দেখা হবে। নিদারুণ ক্রোধে আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল। দুই হাত মুঠো করে আমি মারমুখো হয়ে তার দিকে ছুটে গেলাম, কিন্তু তাকে আর কিছুতেই ধরতে পারলুম না। আশ্চর্য অথচ ক্ষিপ্রভাবে সে আমার নজরের বাইরে চলে গেল এবং হারিয়ে গেল চৌরঙ্গীর জন অরণ্যে। এখন আমি কলকাতা ছেড়ে পালিয়ে এসেছি। 3 বছর ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভারতের বিভিন্ন স্থানে। সেই শরীরী অমঙ্গল এখন আর আমাকে দেখা দেয় না, কিন্তু আমার মন বলে এখনো সে আছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আমার পেছনেই সে আছে। শেষবারের মতো হয়তো আবার তার দেখা পাব, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। তবে তবে সে কি আমার নিয়তি? শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত কিসমত। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।